আজকের গল্প গল্পটা একটু অন্যরকম। গল্পের নাম এক ভয়ঙ্কর রাত। রাত তখন প্রায় 2টো। বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমি একা বসে আছি আমাদের পুরনো দোতলা বাড়ির লাইব্রেরি রুমে। তার পাশে শুধু বই, পুরনো কাঠের আলমারি আর বিশাল জানালা, যেখান থেকে বাইরে উঁচু উঁচু গাছে দুলতে থাকা শাখা দেখা যাচ্ছে। এই লাইব্রেরি একটা গল্প আছে। শোনা যায় বহু বছর আগে এই বাড়িতে এক রহস্যময় ঘটনার পর থেকেই এখানে কিছু অদ্ভুত ব্যাপার ঘটে। পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে জানতে পারলাম আমাদের ঠাকুরদার এক নিকট আত্মীয় রঘুনাথ কাকু এই রুমেই একদিন গভীর রাতে নিখোঁজ হয়ে গিয়েছিল। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানলাও বন্ধ ছিল, অথচ সকাল হলে দেখা যায় তিনি কোথাও নেই। কেউ তাকে আর খুঁজে পায়নি। আমি এসব ভূতের গল্পে তেমন বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন রাতটা আমার ধারণা বদলে দিল। ঘড়ির কাঁটা তখন ঠিক 2:15। হঠাৎ করে বাতিটা নিভে গেল। বাইরে মেঘ ডাকলো একবার, বিদ্যুৎ চমকালো। সেই আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম জানলার ওপাশে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। আমি হতবুদ্ধি হয়ে গেলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। কে হতে পারে এ কি আমার চোখের ভুল? কিন্তু ঠিক তখনই বইয়ের তাকের ওপাশ থেকে একটা গভীর কণ্ঠ ভেসে এলো। এত রাতে এখানে কি করছো বাবা? আমার হাত পা অবশ হয়ে গেল। আমি তো একা, তাহলে কথাটা কে বলল? এইগুলি ভাবতে ভাবতে আমার শরীর ঠান্ডায় জমে গেল, ঠোঁট শুকিয়ে কাঠ। আমি আস্তে আস্তে পিছিয়ে গেলাম, কিন্তু ঠিক বইয়ের তাকের ওই এপাশ থেকে একটা বই নিজে থেকেই পড়ে গেল। ঠান্ডায় আমার শরীর জমে গেল, ঠোঁট শুকিয়ে কাঠ। আমি আস্তে আস্তে পিছিয়ে গেলাম, কিন্তু ঠিক তখনই বইয়ের তাকের ওপাশ থেকে একটা বই নিজে থেকে পড়ে গেল মেঝেতে। সঙ্গে সঙ্গে বুকের ভেতরে একটা শীতল স্রোত বয়ে গেল। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলাম। আবার সেই গভীর কণ্ঠস্বর শোনা গেল, এত রাতে এখানে কি করছো বাবা? এবার আমি স্পষ্ট শুনতে পেলাম কণ্ঠটা ঘরের কোণ থেকে একটা আসছে। কণ্ঠটা ঘরের কোণ থেকে আসছে, কিন্তু আমি তো জানি সেখানে শুধু একটা পুরনো কাঠের আলমারি। কাঁপা কাঁপা হাতে মোবাইলের টর্চ চাললাম। আলো ফেলার সঙ্গে সঙ্গে আমার চোখ বিস্ফোরিত হয়ে গেল। আলমারির দরজাটা একটু ফাঁক হয়ে আছে, আর তার ভিতর থেকে একটা সাদা অবয়বহীন মুখ তাকিয়ে আছে আমার দিকে। আমি আর সহ্য করতে পারলাম না। একটা বিকট চিৎকার করে দরজা থেকে দৌড় দিলাম। দরজাটা খুলতেই বাইরে এক ঝড়ের তীব্র ঝাপটা এসে আমার গায়ে আছড়ে পড়ল। কিন্তু দরজার বাইরে পা দিতে গিয়ে আমি থমকে গেলাম। সামনে করিডোরে মোমবাতির মতো ফ্যাকাশে আলোয় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরটা যেন বাতাসের সঙ্গে মিশে আছে। আমার গলা শুকিয়ে গেল।
তুমি তুমি কে? আমি তুমি 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 কে? আমি কোনো মতে ফিস করে বললাম, কিন্তু কোনো উত্তর এলো না। বরং মূর্তিটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো। তার পায়ের নিচে কোনো শব্দ নেই, যেন সে বাতাসের মধ্যেই ভেসে চলেছে। আমি পিছু হাঁটতে চাইলাম, কিন্তু পা যেন আমার মাটির সঙ্গে আটকে গেছে। এবার ঠিক তখনই একটা শীতল বাতাস আমাকে চারিদিক থেকে ঘিরে ধরল। মাথার কাছে কোনো অদৃশ্য কানে কানে কেউ ফিসফিস করে বলে উঠল, ফিরে এসো, আমি এখনো অপেক্ষা করছি। আমি আর থাকতে পারলাম না। হঠাৎই আমার পা হাত পা শিথিল হয়ে এলো, আর অন্ধকার আমাকে গ্রাস করলো। আমি ধীরে ধীরে চেতনায় ফিরলাম। মাথাটা ঝিমঝিম করছে বড্ড, আর আশেপাশে যেন ভারী বাতাস জমাট বেঁধে আছে। বুঝতে পারলাম আমি এখনো লাইব্রেরির রুমেই মেঝেতে পড়ে আছি। কিন্তু একটা ব্যাপার আলাদা লাগলো। চারপাশে গা ছমছমে নীরবতা। ঝড় থেমে গেছে, ঘরের বাতিটাও আবার জ্বলছে। আমি কাঁপা কাঁপা হাতে উঠে দাঁড়ালাম। জানলার দিকে তাকিয়ে দেখলাম বাইরের গাছগুলো একদম স্থির। সব কিছু কি তাহলে স্বপ্ন ছিল? কিন্তু আমার বুকের ধুকধুকানি এখনো কমেনি। ধীরে ধীরে আমি চারপাশে চোখ বুলালাম। হঠাৎই নজর গেল মেঝেতে পড়ে থাকা সেই বইটার দিকে। এটা কি আমি আগে দেখেছি? বইটা হাতে তুলে নিতেই সিতারা বিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। বইয়ের মলাটের লেখা, রঘুনাথের রহস্যময় অন্তর্ধান। আমার ঠাকুরদা সেই আত্মীয়, যিনি এই রুম থেকে এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন। আমি বইটা খুললাম। প্রথম পাতায় হলদেটে কালির লেখায় স্পষ্ট লেখা ছিল, আমি এখনো এখানেই আছি। হাত থেকে বইটা পড়ে গেল। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু দরজা যেন শক্ত হয়ে আটকে গেল। আমি বারবার ধাক্কাতে লাগলাম, কিন্তু দরজাটা কিছুতেই খুলছে না। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো। যেন পুরনো শেকল নড়ছে। বুকের মধ্যে একটা চাপা অনুভব করলাম। আস্তে আস্তে পিছন ফিরে তাকালাম। আলমারির দরজাটা সম্পূর্ণ খুলে গেছে, আর তার ভেতর থেকে বেরিয়ে এসে একটা হাড় সাদা হাত। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু গলার আওয়াজ বের হলো না। হাতটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো, আঙ্গুলগুলো কঙ্কালের মতো। তুমি আমার জায়গায় এসেছো, এবার তুমি আমাকে মুক্তি দাও। আমি আর সহ্য করতে পারলাম না। সব শক্তি দিয়ে দরজায় ধাক্কা দিলাম, আর সেই মুহূর্তেই দরজাটা খুলে গেল। আমি ছিটকে আমাদের করিডোরে পড়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি করিডোরের একদম শেষে দাঁড়িয়ে আছে সেই ছায়া মূর্তি। এবার তার চোখ জ্বলছে অস্বাভাবিক নীল আলোতে, আর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি আতঙ্কে স্থবির হয়ে গেলাম। করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তিটি এবার ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো।
কিন্তু তার পায়ের নিচে কোনো শব্দ নেই, যেন সে ভেসে আসছে আমার দিকে। আমার দম আটকে আসছিল, কিন্তু হঠাৎ করে মাথার মধ্যে কেমন যেন একটা চাপ অনুভব করলাম। একটা গুঞ্জন, একটা গলা, যা আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠল। আমাকে মুক্তি দাও, নইলে তুমি এখান থেকে বেরোতে পারবে না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মুক্তি দেব মানে? কি বলতে চাইছো তুমি? আমি আতঙ্কের মধ্যে দৌড় দিলাম সিঁড়ির দিকে, কিন্তু পাহড়কে পড়ে গেলাম নিচে। অন্ধকার মনে হলো, কেউ যেন আমাকে টেনে ধরতে চাইছে। হাত দিয়ে ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু শরীর যেন ভারী হয়ে আসছে। ঠিক তখনই একটা প্রবল বজ্রপাতের শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল, আর আমি দেখতে পেলাম করিডোরের দেয়ালে পুরনো একটা ছবি ঝুলছে। ছবিতে 5-6 জন লোক দাঁড়িয়ে আছে, আর তার মধ্যে একজনের মুখ কিছুটা ঝাপসার মতন, যেন ইচ্ছে করে মুছে দেওয়া হয়েছে। কিন্তু সেই মুখটা কোথাও আমি দেখতে পাচ্ছি না। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, চোখ তুলে আবার ছবিটার দিকে তাকালাম, আর এবার বুকের মধ্যে শীতল স্রোত বয়ে গেল। ছবির সেই ঝাপসা মুখটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে, আর সেটা আমার নিজের মুখ। আমি হাঁপাতে হাঁপাতে পেছনে সরে গেলাম। এই বাড়িতে কিছু একটা আছে, যা আমাকে এখানে আটকে রাখতে চাইছে। আমি এটা ঠিক বুঝতে পারলাম। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা এক লাফে আমার সামনে এসে হাজির হলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল এবার শেষ। কিন্তু পরের মুহূর্তে সব নীরব হয়ে গেল। আমি আস্তে আস্তে চোখ খুললাম। দেখলাম আমি এখনো লাইব্রেরির রুমে বসে আছি। বই, আলমারি, জানলা সব কিছু আগের মতোই আছে। ঘড়ির কাঁটা রাত 2:30। সব কি তবে স্বপ্ন ছিল নাকি? আমি আস্তে আস্তে করে উঠে দাঁড়ালাম, কিন্তু ঠিক তখনই বুকের মধ্যে একটা কাঁপুনি ধরে গেল। আলমারির দরজাটা অল্প খুলে আছে, আর তার ভেতরে রাখা আয়নার কাঁচের মধ্যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার পিছনে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। তার চোখ দুটি এখনো নীল আলোয় জ্বলেই চলেছে। অন্ধকারে যেন আমি তলিয়ে যাচ্ছিলাম। চারপাশে কোনো শব্দ নেই, কোনো আলোও নেই, শুধু একটা অদ্ভুত শূন্যতা আমাকে গিলে ফেলার চেষ্টা করছে। হঠাৎ করে কোথাও যেন একটা না ঘন্টার আওয়াজ শুনতে পেলাম, যেন পুরনো কোনো মন্দিরে ঘন্টা বাজছে। আওয়াজটা আস্তে আস্তে জোরালো হচ্ছিল, আর আমি অনুভব করলাম শরীরটা যেন ধীরে ধীরে হালকা হয়ে আসছে। তারপর আমি যখন চোখ খুললাম, আমার চারপাশে কিছুক্ষণ কিছুই বুঝতে পারছিলাম না। মাথাটা কেমন ঝিমঝিম করে উঠছিল, যেন বহুক্ষণ অচেতন ছিলাম। ধীরে ধীরে চারপাশে সব দৃশ্য আমার কাছে স্পষ্ট হলো। আমি এখনো সেই লাইব্রেরি রুমে আছি, মেঝেতে পড়ে আছি। চারপাশে সব কিছু আগের মতোই। জানলার বাইরে চাঁদের আলো পড়েছে। ঘড়ির কাঁটা থেমে গেছে ঠিক রাত 2:30। কিন্তু একটা ব্যাপার খুব অস্বাভাবিক লাগছিল। ঘরের মধ্যে একটা গা ছমছমে নীরবতা, যেন কিছু একটা বদলে গেছে বলে মনে হয়। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, টেবিলের ওপর রাখা বইগুলোর দিকে তাকালাম, কিন্তু কোথাও সেই পুরনো বইটা নেই, যেখানে
রঘুনাথের রহস্যময় অন্তর্ধান লেখা ছিল। এটা কি সম্ভব? বইটা কোথায় গেল? আমি কাঁপা হাতে আলমারির দিকে এগিয়ে গেলাম। দরজাটা তখনও বন্ধ ছিল, কিন্তু এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন ভিতরে কেউ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে আলমারির দরজা খুললাম। এক মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস আটকে গেল। ভেতরে একটা পুরনো হলদেটে কাগজে রাখা, ধুলো জমে আছে, যেন বহু বছর এটা কেউ স্পর্শ করেনি। আমি ধীরে ধীরে কাগজটা তুলে আনলাম। কাগজে কম্পমান হাতে লেখা ছিল, আমি রঘুনাথ। আমাকে এই ঘরে বন্দি করা হয়েছিল বহু বছর আগে। আমার আত্মা এখনো মুক্তি পায়নি। যে এই বার্তা পড়বে, সে যদি আমার কথা শুনতে পায়, দয়া করে আমাকে মুক্ত করো। আমি অনুভব করলাম ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। একটা শীতল বাতাস আমার গায়ের উপর দিয়ে বয়ে গেল। আর ঠিক তখনই আমার পেছনে কেউ যেন একটা ফিস ফিস করে বলল, তুমি এখন আমার জায়গায় আসবে। আমি আতঙ্কে ঘুরে দাঁড়ালাম। গল্পের পরবর্তী অংশ শুনতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।